জায়গায় আপনি বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ, যে আমরা পত্র পত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তা রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে। এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? আচ্ছা 26 লাখ ফাইন, ভারতীয় এখন কি করছেন? থ্যাংক হ্যাঁ স্যার, অবশ্যই আমরা এটা জানতে চাই যে 26 লক্ষ ভারতীয়রা তারা কোথায় গেল। আপনি তো এসেই বলছিলেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, অথচ বাংলাদেশের যুবকরা তারা চাকরি পায় না। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন আমাদের সকলের প্রিয় আসিফ নজরুল স্যার। তার সম্পর্কে ইতিমধ্যেই আপনারা অনেকেই জেনে গেছেন, এবং তার সম্পর্কে যেই কোনো জায়গায় ভিডিও দেখেন না কেন বা ভিডিও আমরা দেখি না কেন, তার শুধু নিচে কমেন্ট বক্সে লেখা থাকে, স্যার 26 লক্ষ ভারতীয় কোথায় গেল, বের করেন না কেন, বাংলাদেশে 26 লক্ষ যুবকদের চাকরি দিচ্ছেন না কেন। তো সেইটারই উত্তর দেওয়ার চেষ্টা করেছে আজকের এই ভিডিওতে। এবং সেই সাথে ওই যে সেনাবাহিনীর সাথে একটা বৈঠক হয়েছিল না হাসনাত সার্জিসদের, সেখানে কি আলোচনা হয়েছিল সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, এবং আওয়ামী লীগ সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। তো আশা করব ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে হয়তোবা এই যে 26 লক্ষ ভারতীয় এবং সেনাবাহিনীর সাথে যে বৈঠকটা হয়েছিল সেই বিষয় নিয়ে জানতে পারবেন। চলেন পুরো ভিডিওটা দেখে আসি স্ক্রিন থেকে। অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছেন, এটা আমি উপদেষ্টা হওয়ার পর বলি না, এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। এখন আপনাদের যেই আপত্তিগুলো আসছে, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে 26 লাখ আছে কিনা। তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, ফিনান্সিয়াল এক্সপ্রেসে 2009 সনে বলা হয়েছিল 5 লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে 2009 সনে। 2015 সনে ডেইলি স্টারের রিপোর্ট, 2015 আজকের থেকে 9 বছর আগে, সিপিডি বলেছে রেমিটেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম। 2013 সনে $3.71 বিলিয়ন, $3.71 বিলিয়ন 2013 সনে পাঠানো হয়েছে। এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিসিয়াল ফিগার, আনঅফিসিয়াল ফিগার এর চেয়ে আরো অনেক বেশি। এখন আপনি বলেন, যদি এইরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আনঅফিসিয়াল ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলই ধরি আমি, তাহলে প্রায় $8 বিলিয়ন পাঠানো হয়। হ্যাঁ, এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয়, ওরা কি ভারতীয় না অন্য দেশের? তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে। আমি যে আপনাকে ফিগারটা বলেছি 26 লাখ, সেটা হচ্ছে কম হতে পারে আবার বেশি হতে পারে, এক্সাক্ট চিত্র আমরা জানি না। কেন জানি না আপনাকে আমি আরেকটু বলি না, আরেকটু বলি আপনাকে কেন জানি না। আজকে দেখবেন সালমান এফ রহমানের সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি ফেসবুকে খুঁজলেই পাবেন, টেলিফোন রেকর্ড তখনকার সময়। সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না, তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে। এবং উনি ধমক দিচ্ছেন এনএসআই চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না, তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা, তুমি অন্য জিনিস দেখবা কিনা, দেখবা কেন। এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে। কিন্তু আপনি আমাকে বলেন, আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে, অনুমোদন লাগে না, এটা সালমান এফ রহমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন? হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রে লাগতো না, কারণ ভারতের প্রতি তো আমাদের একটা নতজানু নীতি ছিল। এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন, আমরা একটা কনক্লুশনে আসতে পারি বিপুল পরিমাণ ভারতীয় আনডকুমেন্টেড এখানে কাজ করছে। জিনিসটা হইলো যে আপনারা এখন সরকারে আছেন, আপনাদের কাছে কি কোনো তথ্য, মানে ওরা যদি রেমিটেন্স পাঠাতে হয় সেটা একটা প্রপার ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে, ওরা যদি এখানে কাজ করে তাহলে সেটার একটা কোনো না কোনো ভাবে পাসপোর্ট দিয়ে তারা যদি এন্ট্রি করে সেটা তাদের এখানে থাকবে, ঠিক আছে? সেই হিসাবটা আছে কিনা, আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা, নাকি আপনারা মানে গত সরকারের আমলের রিপোর্টের উপরে ভরসা করতেন? প্রশ্ন শেষ। ধন্যবাদ, আপনি প্রশ্নটা করেছেন। আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি, আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন, ওনার ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয়। আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি, বাংলাদেশে যারা বিদেশি চাকরি করেন আইদার লুকিয়ে অথবা প্রকাশ্যে, এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমি হচ্ছে বিদেশে যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয়। আমি আমার 3টা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি, আমি আপনাকে অনেস্টলি বলি, আমার প্রথম 1 মাসে আমি 3-4 ঘন্টা ঘুমাতাম, আমি 16 ঘন্টা কাজ করেছিলাম, আমি শুক্রবার দিন অফিস করতাম, সচিবালয়ে সবাই আছে, আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন। ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই। তবে এই মন্ত্রণালয়ে যিনি কাজ করেন, যারা কনসার্ন অথরিটি আছে, আমি তাদের কাছে কিছু কিছু জিনিস জানতে চেয়েছি, আমি এখনো সঠিক উত্তর পাই নাই। আপনি জানেন বিডা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে। আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে অন্য কোনো উদ্যোগ থাকতে পারে, কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় শুধু না, এই দেশে যারা চাকরি করে
তাদেরকে প্রপারলি চাকরি করতে হবে। যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে, অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না। যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখায় কাজ করতে হবে, জব পারমিট লাগবে, তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে। এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি সোচ্চার হব, এখনো সোচ্চার আছে। আপনার কাছে বলি, এখনো আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এসব কথা তুলেছি, কিন্তু আমি একদম ফর্মালি যখন উপদেষ্টা পরিষদে আলোচনা হবে অবশ্যই আমি জিনিসগুলো তুলবো। কিছু কিছু ব্যাপার আমি কোথায় প্রশ্ন করছি, কোথায় উত্তর জানতে চাচ্ছি, আমি আপনাকে সবকিছু এখন বলতে পারবো না, তবে এটা আমি আপনাকে কনফার্ম করি অবশ্যই এই ব্যাপারে আমার। আপনি একটা ভালো প্রসঙ্গ তুলেছেন সেনাবাহিনীর প্রসঙ্গে, এবং শেখ হাসিনা পালিয়ে যাবার পরে সদরে যারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন আপনি তার মধ্যে ছিলেন, এবং আমরা তখন সেনাপ্রধানের কণ্ঠে যেটা বোঝার চেষ্টা করেছি যে তিনি তখন অত্যন্ত গুরুত্ব দিয়েও আপনার কথা একাধিকবার বলেছেন। আমি একটু বুঝতে চাই যে তাদের মাইন্ডসেট তখন কেমন মনে হয়েছিল। আজকে সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে প্রায় নিয়মিত অনেক ধরনের কথাবার্তা, এমনকি সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা অনেক কথা বলছেন। আপনি তো মানে বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে আমি আপনাকে একটা কথা বলি, আমাদেরকে প্রত্যেকটা জিনিস পার্সপেক্টিভ অনুযায়ী দেখতে হবে। আমাদের যে সেনা প্রধান আছে, ওনার একটা ঐতিহাসিক রোল ছিল এই গণ অভ্যুত্থানের পক্ষে। এটা কারো তুচ্ছতাচ্ছিল্য করা উচিত না। উনি কিন্তু করা হচ্ছে তো না, হচ্ছে, আমি উচিত না বলছি, হচ্ছে যারা, এটা তো ভাই সব জায়গায় তো মবক্রাসি চলতেছে। এখন আপনার এটা বুঝতে হবে যে উনি শেখ হাসিনার নিয়োজিত সেনা প্রধান ছিলেন, উনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন। উনি এরকম একটা সময়, এখন আপনার মানুষের অবদানকে ছোট করার জন্য নানান কথা বলা হয়, আপনার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে হয়, যে যারে বলতেছে সবাই সবার গালি দিচ্ছে, সবাই সবাইকে দোষ দিচ্ছে। ইউনূস স্যারের অবদান ছোট করছে না, উনি কি করেছে জুলাই গণঅভ্যুত্থান, এসব প্রশ্ন তোলা হয় না, আপনার প্রশ্ন তোলা হয় না, আমার প্রশ্ন তোলা হয় না, আপনি নাকি ভারতের দালাল, আমি ভারতের দালাল, সবই তো বলা হচ্ছে। এই যে সামগ্রিক আক্রমণ প্রক্রিয়া, এই আক্রমণটা সম্ভবত উনার ক্ষেত্রে আসতো না, যেহেতু উনি একটুখানি ওপেন আপ করেছে, কিছু কিছু ব্যাপারে কথা বলা শুরু করেছে, নাহলে এই সুযোগটা থাকতো না। আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি কাছের থেকে দেখে আমার কাছে মনে হয়েছে এই গণ অভ্যুত্থানের প্রতি উনার প্রচণ্ড শ্রদ্ধাবোধ আছে। ওনার সাথে যখন আমার কথা হয় উনি বারবার দুইটা কথা বলেন। হ্যাঁ, এখন ধরেন আপনি বলতে পারেন আচ্ছা সেনাপ্রধান এগুলো বলতে পারেন নাকি, ভাই এরকম একটা প্রায় বিপ্লব গণ অভ্যুত্থানের পরে মানুষের আর ডিফাইন রোল থাকে না, অনেকের ডিফাইন রোল, তারা তো একার্থে স্টেকহোল্ডার, কারণ তারা যদি সমর্থন না রাখে বা তারা যদি অন্য কোনো ভূমিকা যায়, রাখে তো উনারাও তো এক ধরনের আনস্টেবল হয়ে যায়। এক্স্যাক্টলি, উনারা যে সেনাবাহিনী যে রোলটা রেখেছে, সেনাপ্রধান যে রোলটা রেখেছে, উনারাও তো গণ অভ্যুত্থানের একটা কম্পোনেন্টে পরিণত হয়েছে দেরিতে হলেও। ফলে উনার সাথে যখন আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় দেখা টাকা হতো, প্রথম দিকে বেশি দেখা হতো বিভিন্ন প্রোগ্রামে, উনাকে দেখতাম উনার দুইটা ব্যাপারে খুব আকাঙ্ক্ষা আছে। একটা হচ্ছে কিছু সংস্কার যেন করা হয় দেশে, আরেকটা হচ্ছে যে আমাদের একটু মানে দেশ আনস্টেবল যেন না হয়ে পড়ে, তাড়াতাড়ি করে ইলেকশন প্রসেস আসার জন্য। আমার কাছে মনে হয়েছে ওনার সবসময় আশঙ্কা থাকে কি, ইলেকশন যত দেরি হবে তত দেশের মধ্যে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে। আরেকটা কথা উনি সবসময় বলতেন, উনি আর্মিকে বেশি দিন বাইরে রাখতে চান না, সম্ভবত 1/11 এক্সপেরিয়েন্সের কারণে আর্মির মধ্যে সিভিলিয়ান ভাইস ঢুকে যেতে পারে। আমি ফ্র্যাঙ্কলি আপনাকে বললাম, তো আমার কাছে উনাকে যেভাবে পোট্রে করা হয় কিছু কিছু মাধ্যমে, আমার কাছে মনে হয় অবিচার করা হয় এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। এবং আপনি যেটা বলছেন, তবে আপনাকে এটাও বলে রাখি, আমি এটাও বলে রাখি উইথ ডিউ রেসপেক্ট টু ওয়াকার ভাই, উনি আপনার এই যে ইনক্লুসিভ ইলেকশন এই ধরনের কথা যদি উনি না বলে এটা ভালো, কারণ উনি না বললে ভালো, কিন্তু যখন আপনারা পরিষ্কার করে বলেন না তখন অ্যাজ এ স্টেক হোল্ডার তিনি যদি বলেন, কারণ তারও এখানে স্টেক আছে, তার সশস্ত্র বাহিনীর স্টেক আছে, এবং উনি যেহেতু লিড করছেন বলতে পারেন। তবে হয় কি আপনার, কারণ আমরা তো ঠিক 2007-8 যা দেখেছি সেই হিসেবে ওনারা তো প্র্যাকটিক্যালি কিছুই বলছেন না, করছেন না। জি আমি বলি আপনাকে, বলতে পারেন। ধরেন আপনার অগাস্টের মাসের প্রথম 2-1 দিন, প্রথম 2-1 সপ্তাহ তখন যদি বলতেন, এখনকার রোলটা তো ডিফাইন, তখন বললে তো মনে হতো যে উনি প্রভাব বিস্তার করবার চেষ্টা করছেন। কিন্তু এখন যেহেতু সমাজে নানা মহল থেকে নানা রকমের প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলো থেকে নানান কথা উঠছে, ইভেন আমি তো পলিটিক্যাল পার্টিগুলোকে এটাকে নিয়ে খুব বেশি আমি আপনাকে বলি, ধরেন পৃথিবীতে কে ভালো কাজ করছে, কে ঠিক করছে, কে বেঠিক করছে, এটা তো আমার কথায় নির্ণীত হবে না। আপনার বক্তব্য সঠিক হতে পারে, কিন্তু আমার মতে মানে দেশে যেই পরিমাণ সেন্সিটিভিটি তৈরি হয়েছে আওয়ামী লীগের সম্পর্কে, আওয়ামী লীগের সভানেত্রী লেথাল ওয়েপন ইউজ করার জন্য আদেশ দিচ্ছেন, এই করছেন সেই করছেন। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবচেয়ে ভালো নেত্রী যেটা দেখেন সেটার পিছনেও সেও একটা না একটা কুৎসিত নির্বাচনে ইলেক্টেড লোক। তো এরকম পরিস্থিতিতে এটা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড সেন্সিটিভিটি কাজ করে। ধরেন আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি, ভুলে যান আমি উপদেষ্টা, আমি মানুষ হিসেবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয়, আওয়ামী লীগ দেশকে আবার দোজক বানানোর চেষ্টা করবে।
তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোর্স নাই, সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ড, এটা কোনো রিমোর্স নাই। তো যার রিমোর্স নাই এবং যার কাছে এত টাকা আছে, যার কমপক্ষে 15-20% মানুষ যাদের অন্ধ সাপোর্টার, তারা দেশকে আবার মানে দোদক বানায় ফেলার মতো ক্ষমতা কিন্তু রাখে। সেই সিদ্ধান্ত কে নেবে? না, সেই সিদ্ধান্ত কে নিবে? এটা নিবে পলিটিক্যাল, আমি আপনাকে বলি, সেই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টি নেবে, সেই সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া আসতে পারে, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা নিয়ে আর্মি চিফ আপনার যদি কথা না বলেন ভালো হয়, বুঝছেন? ওনার এই বিষয়ে কথা বলে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন, কারণ এই আকাঙ্ক্ষার বিপক্ষে বহু মানুষ আছে। ইনক্লুসিভ ইলেকশনের কথা তো প্রায় সবাই বলছে, মানে একটা স্ট্যান্ডার্ড ইলেকশন মানেই তো ইনক্লুসিভ ইলেকশন, ইভেন জাতিসংঘ বলছে। জি, জাতিসংঘ বলেছে, জাতিসংঘ ইনক্লুসিভ ইলেকশন বলে নাই জিল্লুর, জাতিসংঘ বলেছে দল নিষিদ্ধ করার বিপক্ষে। আমি আপনাকে দুটো জিনিস ক্লিয়ার করি, জাতিসংঘের রিপোর্টে ইনক্লুসিভ ইলেকশন বলে নাই, জাতিসংঘের রিপোর্টে বলেছে দল যেন নিষিদ্ধ করা না হয়। অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা মানে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে না, অন্য এমনিতে না। আমি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে আপনাকে বলি, ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বলছে দলকে নিষিদ্ধ না করার কথা। আমি আপনাকে জিনিসটা বলি, দেখেন আওয়ামী লীগ কিন্তু জামাতের নিবন্ধন বাতিল করেছিল, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছে জুলাই মাসে এসে, শেষ থেকে। নিষিদ্ধকরণ আর নিবন্ধন বাতিল ডিফারেন্ট, আলাদা জিনিস। অফকোর্স নিষিদ্ধকরণ করা আর একটা দলকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না, এটা নিয়ে সমাজে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগকে ঠিক এখনই আবার ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া, ইনক্লুসিভ ইলেকশন, সেটা নিয়ে কিন্তু মানুষের প্রচণ্ড আপত্তি আছে। এখন সমস্যাটা হচ্ছে কি জিল্লুর, ধরেন মেজরিটি মানুষের আপত্তি আছে। এখন আপনি যদি বলেন তাহলে আপনাকে একসেপ্ট করে নিতে হবে, এটা বলার কারণে আপনার সমালোচনাও আসবে। এখন আপনি এটা বলতে পারেন, কেন আপনি সমালোচনা নিলে সমস্যা নেই। আপনি করব যা আপনার ভিডিওটা দেখেছেন এবং অনেকটাই দেখেছেন, তো আসিফ নজরুল স্যার সেটার এটা উত্তরও দিয়েছে, বেশ মোটামুটি উত্তর দিয়েছে। এখন জানি না কয়জনের তিনি এই উত্তরে মন জোগাইতে পারবেন, মনে হচ্ছে না যে খুব মানুষের একটা ভালোবাসা পাবেন, কারণ তার যে আসলে চালচলন এবং তাকে নিয়ে আমরা যত কথা শুনেছি, অনেক সমালোচনা তাকে নিয়ে আমরা শুনেছি। তো যাই হোক, আজকের এই ভিডিও সম্পর্কে অবশ্যই মতামত কমেন্টে লিখবেন, যদি আপনাদের কোনো অভিযোগ থাকে তাকে নিয়ে সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভিডিওটি শেয়ার করবেন।